রয়্যাল এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাংলা ক্লাস। দেখো তোমরা দেখতেই পাচ্ছ ABTA, তাই তো? ক্লাস 12 এর যারা সেমিস্টার 3 দিতে চলেছো তাদের জন্য 2026-27 সালে যারা সিজনে যারা পড়াশোনা করছো, যারা থার্ড সামেটিভ দেবে 2000 আর কিছুদিন পরেই, তো তাদের এবিটিএ যে আমাদের টেস্ট পেপারটি বেরিয়েছে সেই টেস্ট পেপারের বাংলার যে প্রথম প্রশ্নপত্রটা রয়েছে আজকে তার আমরা আলোচনা করব। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি প্রশ্নের আলোচনা। এতদিন আমরা রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা আলোচনা করছিলাম, এখন আমরা দেখো তোমাদের সামনে নিয়ে এসেছি এবিটিএ টেস্ট পেপার তোমাদের যেটা নতুন বেরিয়েছে তারই প্রশ্নপত্রের আলোচনা। তো চলে যাচ্ছি প্রথম প্রশ্নে। দেখো, আশা করি সবাই দেখতে পাচ্ছ। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, মুক্তার মহাশয় বলা হচ্ছে, মুক্তার মহাশয় তাহার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া খাইতেছিলেন। মুক্তার মশাই অর্থাৎ আমাদের আদরিণী গল্পে যে মুক্তার মশাই, তিনি বৈঠকখানার বারান্দায় বসে কি খাচ্ছিলেন? কি খাচ্ছিলেন তিনি? তোমরা সবাই যেন তামাক খাচ্ছিলেন। কি খাচ্ছিলেন তিনি? তামাক খাচ্ছিলেন। বেনারস থেকে আসছে, আমি রায় মার্টিন প্রশ্নবিচিত্র তোমাদের করানোর সময় বলেছিলাম বেনারস থেকে আসছে বাই। আর এই যে বেনারস, বেনারসের ব থেকে বাইয়ের ব, এটা খেয়াল রাখবে। আর খেমটা আসছে অন্য জায়গা থেকে, মনে রাখবে যে বেনারসের বাই। আর এই যে খেমটা কোথা থেকে আসছে, এই যে খেমটা শব্দটা এটা কোথা থেকে আসছে এটা আমি বললাম না, তার কারণ হচ্ছে এটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে খেমটা কোথা থেকে আসছে। বেনারস থেকে তো বাই আসছে, খেমটাটা কোথা থেকে আসছে এটা তোমরা কমেন্ট করে জানিও। আচ্ছা, ও উম একটু, আচ্ছা এটাতে তো দাগ দিচ্ছিলাম। দেখো, তারপর জয়রাম মুখোপাধ্যায়ের অতি অল্প কারণে উপস্থিত হয়। অতি অল্প কারণে জয়রাম মুখোপাধ্যায়ের কি উপস্থিত হয়? অভিমান, রাগ, বাৎসল্য নাকি দরদ? উত্তর হয়ে যাবে কি? অভিমান উপস্থিত হয়। পরের প্রশ্ন, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। কে বলেছিল কথাটা? জয়রাম মুক্তার বলেছিলেন যে পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন। তো কে বলেছিলেন, বলেন কে? উত্তর হয়ে যাবে জয়রাম মুক্তার। পরের প্রশ্নে চলে যাচ্ছে, দেখো, পীরগঞ্জে গরুর গাড়ি করে যেতে সময় লাগবে। পীরগঞ্জে গরুর গাড়ি করে যেতে কত সময় লাগবে? 2 দিন, 3 দিন, 5 দিন নাকি 7 দিন? উত্তর হয়ে যাবে তোমার 2 দিন সময় লাগবে। পীরগঞ্জে গরুর গাড়ি করে যেতে কতদিন সময় লাগবে? তার উত্তর হবে 2 দিন। 1900 খ্রিস্টাব্দের 20 জানুয়ারি উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি পত্র লেখেন। স্বামীজি পত্র লেখেন লন্ডন থেকে, আমেরিকা থেকে, নেপাল থেকে নাকি কেদারনাথ থেকে? তোমরা এটা পরিষ্কার বুঝতে পারছো, তোমাদের নেপাল কেদারনাথ হবেই না। লন্ডন আর আমেরিকা তোমরা দুটো গুলিয়ে ফেলতে পারো, কিন্তু খেয়াল রাখবে এটা তিনি লিখেছিলেন কোথা থেকে? আমেরিকা থেকে। ম্যাক্সিমাম গুলো তিনি আমেরিকা থেকেই লেখেন। লন্ডনের সঙ্গে তার বিরাট একটা সম্পর্ক নেই, আমেরিকার সঙ্গে তার কিন্তু বেশি সম্পর্ক। ঠিক আছে, আমেরিকার শিকাগো শহর থেকে তিনি যেহেতু বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন, তো আমেরিকার সঙ্গে তার কিন্তু যাতায়াতটা বেশি ছিল। তোমরা এর আগেও এই স্বামী বিবেকানন্দের কোনো প্রবন্ধ পড়লে দেখবে আমেরিকার সঙ্গেই তার যোগাযোগটা বেশি। পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট কিন্তু কটমটো ভাষা, যা হলো পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট কিন্তু কটমটো ভাষা। অর্থাৎ আমরা জানি সংস্কৃত ভাষাকে তিনি লেখক প্রাবন্ধিক স্বামীজি বলছিলেন যে সেটা কটমটো ভাষা। তো সেটা কি? সেটা অপ্রাকৃতিক আর কল্পিত ভাষা। ঠিক আছে, যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত উঠে যাবে। কি উঠে যাবে? রেল আর গতাগতি অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা যত সুবিধা হবে তত উঠে যাবে পূর্ব পশ্চিমী ভেদ, মানে পূর্ব আর পশ্চিমের মধ্যে যে তফাৎটা সেটা উঠে যাবে যত যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। পরের প্রশ্ন রয়েছে, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল। আব্দুল করিম খাঁর ধর্ম কি ছিল? সবাই জানো তোমরা, গান। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান, ধর্ম কবিতাতে পেয়ে যাবে। বাতাসের ধর্ম ছিল, বাতাসের ধর্ম কি? না থামা কখনো, অর্থাৎ না থামা হয়ে যাবে উত্তর। বাতাসের ধর্ম হচ্ছে না থামা কখনো। প্রশ্নবিচিত্রা যে প্রশ্নবিচিত্র সরি এবিটিএ টেস্ট পেপারের যে 9 নম্বর পেজটা রয়েছে সেই 9 নম্বর পেজের আমরা উত্তরগুলো করলাম। 10 নম্বর পেজে চলে যাব আমরা। দেখো, অর্থাৎ প্রথম যে প্রশ্নপত্রটা সেটারই আমরা আলোচনা করছি। ঠিক আছে, কবিরের ধর্ম হলো, কবিরের ধর্ম কি? একটু আগে আমরা পড়লাম বাতাসের ধর্ম না থামা কখনো। কবিরের ধর্ম কি? কবির ধর্ম সত্যের বয়ান, সত্যের বয়ান, তাই তো? হলেনি বা দুঃখিনী জননী, তবে রক্তে আমি। দিগ্বিজয় রূপকথা কবিতাতে তোমরা পেয়ে যাবে রক্তে আমি কি? রক্তে আমি রাজপুত্র। তাহলে রাজপুত্র, কোটালপুত্র, দাসীপুত্র, মন্ত্রীপুত্র। খুবই সহজ প্রশ্ন, তোমরা সবাই এটা উত্তর করতে পারবে। রাজপুত্র। সপ্তডিঙা কোথায় সাজে? এ এই জন্য কবিতার লাইনগুলোকে কিন্তু ভালো করে দেখতে হবে। কবিতা যদি মুখস্থ করতে পারো অতি উত্তম, না মুখস্থ করতে পারলেও
পরপর এমন ভাবে দেখবে যেন প্রত্যেকটা শব্দের আগে পরের একটা শব্দ বলে যেন আগেরটা বা পরেরটা, বা একটা লাইন বললে আগের পরের লাইনগুলো যেন খেয়াল আসে। দেখো কি বলেছে, সপ্তডিঘা সাজে সিন্ধু জলে, তাই তো? তাহলে এখানে সিন্ধু জল হয়ে যাবে, সাগর জল, নদী জল, পুকুর জল হবে না, সিন্ধু জল হবে। তেপান্তরে পক্ষীরাজ কবি যার নাম রেখেছেন বিশ্বাস। তেপান্তরে পক্ষীরাজের নাম কবি কি রেখেছেন? বিশ্বাস। তারপরে দেখো 15 নম্বর প্রশ্ন, ডাকতে ডাকতেই উড়ে পালায়। ডাকতে ডাকতে কে উড়ে পালাচ্ছে? কাক, শালিক, পেঁচা, টিয়া। এটা তোমাদের কাছে পরিষ্কার। কেন পরিষ্কার, তোমরা কেন এটা বুঝতে পারবে? কারণ হচ্ছে আমরা যে পোর্টরাজ গল্পটাতে এখানের মধ্যে একটি পাখিকেই পাই, সে পাখিটা হচ্ছে কি? কাক। এছাড়া আর কোনো পাখি ছিলই না। তাহলে তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। এটা কি? কাক। ডাকতে ডাকতে উড়ে পালায় কাক। গ্রামের পোর্টরাজ দামার বাড়ির আবহাওয়া কেমন? গ্রামের পোর্টরাজ দামার বাড়ির আবহাওয়া হচ্ছে ভারী। এই ভারী শব্দটা কেন ব্যবহার করা হয়েছে দেখো, কারণ হচ্ছে ওখানে পোর্টরাজের শরীর খারাপ, সবাই সেখানে বসে আছে, মাথার হাঁটুর উপর মাথা গুঁজে বসে আছে সবাই, অর্থাৎ দুঃখী। একটা দুঃখী ভাব বোঝালে সেখানে কি হই হট্টগোল হাসি ঠাট্টা তো নয়। তাই সেই জায়গাটা একটা ভারী আবহাওয়া। ঠিক আছে। রোসো, আমার জন্য দাঁড়াও। এখানে রোসো শব্দের অর্থ কি? রোসো শব্দের অর্থ হচ্ছে অপেক্ষা করো। ঠিক আছে। দেখো আক্ষেপ করে দেবে না আবার, অপেক্ষা। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, তোমরা এই রসো শব্দটা ছোটবেলা থেকেই করে এসছো। একটু যদি খেয়াল করে কেউ দেখবে ক্লাস 8 এ তোমরা পড়েছিলে চিন্তাশীল বলে একটা গল্প। মনে পড়ছে? চিন্তাশীল নামে একটা পাঠ্যাংশ, সেখানে আমরা রসো দেখতে পাচ্ছি। রসো মানে কি? অপেক্ষা করো। এই রসো শব্দটা বিভিন্ন জায়গায় পাবে। রসোটা শব্দটার মনে রাখবে, অর্থটা হচ্ছে অপেক্ষা করো। ফলিত ভাষাবিজ্ঞান আলোচনা করে বিদ্যাচর্চার বিভিন্ন শাখার সঙ্গে। ফলিত ভাষাবিজ্ঞান বিদ্যাচর্চার বিভিন্ন শাখার সঙ্গে কি আলোচনা করে? উত্তর হয়ে যাবে মানব ভাষার সঙ্গে কি, মানব ভাষার কি সম্পর্ক। ফলিত ভাষাবিজ্ঞানের আলোচনা করে বিদ্যাচর্চার বিভিন্ন শাখার সঙ্গে, সেটা হচ্ছে কি? মানব ভাষার কি সম্পর্ক। আচ্ছা, তারপর মানব মন নয় কিন্তু, মানব ভাষার। ঠিক আছে। তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন। তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে? উইলিয়াম জোনস, তাই তো? তুলনামূলক ভাষা বিজ্ঞান, নোয়াম চমস্কি, স্যামুয়েল ওয়েসলি, ফার্দিনান্দ শ্বশুর আর উইলিয়াম জোনস। তাহলে স্যার উইলিয়াম জোনস হয়ে যাবে এর সঠিক উত্তর। দেখো তোমরা একটা জিনিস খেয়াল করেছো যে তোমাদের যখন আমরা রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা করাচ্ছিলাম, সেটা আর এবিটিএ টেস্ট পেপার, এই দুটোর মধ্যে একটু কিন্তু ফারাক আছে, তাই না? এর প্রশ্নের স্টাইলেও একটু ফারাক আছে, শেষে বলবো। আর তোমার তুলনামূলকভাবে তার থেকে এটা কিন্তু সহজ লাগছে। তাই ভয় পাওয়ার কিছু নেই। তোমাদের প্রশ্ন কিন্তু বিরাট যে কঠিন থাকে এমনটা কিন্তু নয়। একটু ভালো করে পড়াশোনা করলে এখানে কিন্তু 40 এ 40 মার্কস আরামে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? আর একটা কথা, কমেন্টে অবশ্যই লেখো কিন্তু। আমরা দেখো রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা আলোচনা করলাম। তোমরা খুব একটা, তোমাদের কিন্তু কমেন্ট পেলাম না। কিন্তু এই যে এবিটিএ টেস্ট পেপার করছি, তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের এগুলো লাগবে, প্রয়োজন কি প্রয়োজন না, তাছাড়া কতটা ভালো লাগছে এগুলো একটু জানাও। তাহলে আমাদেরই ভালো লাগে পরের পর তোমাদের আরো যে প্রশ্নপত্রগুলো রয়েছে সেগুলো আলোচনা করতে। দেখো শৈলী বিজ্ঞানের দিক থেকে লিখন শৈলীর বিচার, নৈবেত্তিক বিচার, এই কথা কে বলেছেন? স্যামুয়েল ওয়েসলি একে কি বলেছেন তোমরা জানো? দ্য ড্রেস অফ থট, অর্থাৎ চিন্তার পোশাক, তাই তো? চিন্তার পোশাক স্যামুয়েল ওয়েসলি বলেছেন নাকি? ল ধ্বনিটি হলো কি হয়ে যাবে? ল ধ্বনি হবে তোমার পার্শ্বিক ধ্বনি। কেন পার্শ্বিক ধ্বনি? র বললে কম্পিত, ডয়শূন্য ল, ডয়শূন্য ল বললে তাড়িত। কিন্তু পার্শ্বিক হচ্ছে কেন? কারণ হচ্ছে ল ধ ল বললে আমাদের জিহ্বা একটা জায়গায় আটকে যাচ্ছে এবং দুদিক দিয়ে বাতাস, দু সাইড দিয়ে বাতাস বেরিয়ে যাচ্ছে। তাই আমরা একে মনে রাখতে পারি এইভাবে, যেটা পার্শ্বিক ধ্বনি। পাশ থেকে বেরিয়ে আসছে বাতাস বলে এটা পার্শ্বিক ধ্বনি। এইভাবে আমরা মনে রাখতে পারি। বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয়। বাকযন্ত্রের সাহায্যে ধ্বনির উচ্চারণ আলোচিত হয়। যেখানে ধ্বনির উচ্চারণ আলোচিত হবে সেটা ধ্বনি তত্ত্ব। ধ্বনি বিজ্ঞান নয়, ধ্বনি তত্ত্ব। ধ্বনির উচ্চারণ বিষয়ে আলোচনা হবে, অর্থাৎ ব্যাকরণ সংক্রান্ত আলোচনা হবে, মানে ধ্বনি তত্ত্ব। মুখের মান্য বাংলা স্বরধ্বনির সংখ্যা কতগুলো? 7টি। এটা সবাই তোমরা জানো, মুখের মান্য বাংলা স্বরধ্বনির সংখ্যা 7টি। কি কি 7টি লিখে দিচ্ছি? অ, আ, হস্যই, হস্যৌ, এ, ও, আরেকটা হচ্ছে অ্যা। ঠিক আছে? কতগুলো হলো? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। এই ৭ খানা হচ্ছে আমাদের মুখের মান্য বাংলা স্বরধ্বনির সংখ্যা। এছাড়াও স্বরধ্বনি অনেক রয়েছে, কিন্তু মান্য বাংলা স্বরধ্বনির সংখ্যা হচ্ছে ৭টি। খেয়াল রাখতে হবে। এই প্রশ্নগুলো তোমরা এরকম পেয়ে যাবে। দেখো জাল ও জাম
এই শব্দজোড়কে কি বলবো আমরা? ন্যূনতম শব্দজোড় বলবো। কাছাকাছি ন্যূনতম শব্দজোড় মনে রাখবে। ধ্বনিমূল, বিভাজ্য ধ্বনি, গুচ্ছধ্বনি নয়, ন্যূনতম শব্দজোড় একই ধরনের প্রায় দুটো। দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বৈপরীত্য থাকলে তাদের কি বলা হয়? অর্থের মধ্যে যদি দুটো শব্দের মধ্যে বিপরীত অর্থ বোঝায়, বৈপরীত্য থাকে, তাকে আমরা কি বলবো? সমার্থকতা তো একই অর্থ থাকলে হবে, ব্যাপকার্থকতা অনেকগুলো অর্থ যদি তার মধ্যে প্রকাশ পায়, বিপরীতার্থকতা, তাই তো? বিপরীত অর্থ প্রকাশ পাবে। কলম শব্দের আদি অর্থ, অর্থাৎ কলম শব্দের আগে অর্থ কি ছিল, বর্তমান অর্থ কি? আগে অর্থ কি ছিল? স্বর বা খাদ, আর এখন হচ্ছে লেখনী। তাহলে উত্তর হয়ে যাবে আদি বলেছে, আদি অর্থাৎ স্বর বা খাদ, বর্তমান বলে লেখনী হতো, ঠিক আছে? আদি অর্থাৎ স্বর বা খাদ। 27 নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি, দেখো কি বলেছে। বাংলায় আকার মাত্রিক স্বরলিপির প্রবর্তন করেন। বাংলায় যে আকার মাত্রিক স্বরলিপি, সেটা কে প্রবর্তন করেন? কে প্রবর্তন করেন? দেখো সবগুলোই ঠাকুর আছে, কিন্তু মনে রাখবে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, গুণেন্দ্রনাথ ঠাকুর, দীপেন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। সব কিন্তু ঠাকুর আছে, টাইটেল দেখে মনে রাখলে হবে না, তোমাকে পুরো নামটা মনে রাখতে হবে, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। মহিনের ঘোড়াগুলি, মহিনের ঘোড়াগুলি আত্মপ্রকাশ করে কবে? উত্তর হয়ে যাবে 1976 সালে। মহিনের ঘোড়াগুলি আত্মপ্রকাশ করে 1976 সালে। এটা কি বলতো? এই মহিনের ঘোড়াগুলি কি? এটা হচ্ছে একটা গানের ব্যান্ড, তাই তো? আমাদের বাংলা গানের একটা ব্যান্ড হচ্ছে এই মহিনের ঘোড়াগুলি। তোমরা গানের ইতিহাসে এটা পেয়ে যাবে। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা কে? ঠিক আছে, কে প্রতিষ্ঠাতা? প্রশান্ত চন্দ্র মহলানবিশ, খেয়াল রাখবে। পরের প্রশ্ন দেখো, খুব ভালো একটা প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো, শরীরচর্চা ও স্বদেশিকতার জাগরণে ব্রতচারীর উদ্ভাবক হলেন। ভালো করে খেয়াল রাখো, আমি আন্ডারলাইন করলাম ব্রতচারী। কেন ব্রতচারী আন্ডারলাইন করলাম? এই যে সামনের যে অংশটা, শরীরচর্চা ও স্বদেশিকতার জাগরণে, স্বদেশিকতার জাগরণ হোক, যাই জাগরণ হোক না কেন, কিছু জাগরণ যদি নাও দেওয়া থাকে, যদি শুধু ব্রতচারী শব্দটা থাকে, ব্রতচারী শব্দটা থাকলেই তোমরা চোখ কান বন্ধ করে গুরুসদয় দত্ত করে দেবে। কি হয়ে যাবে? গুরুসদয় দত্ত, ব্রতচারী। এইগুলোর সামনের অংশগুলো গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে ব্রতচারীর উদ্ভাবক। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ দিয়েছে একটা, দেখো শূন্যস্থান পূরণের বিকল্পটি, উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ ড্যাশ বৎসর অতীত হইয়াছে। কি বলছে? উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ ড্যাশ বৎসর, এটা একটা আমাদের আদরিনী গল্প থেকে আমরা পাচ্ছি। কত বছর পেরিয়ে গেছে? 5 বছর পেরিয়ে গেছে। উল্লিখিত ঘটনার পর 5 বছর পেরিয়ে গেছে, অর্থাৎ ওই যে জয়রাম মুক্তার যে কোর্টে যাওয়া বন্ধ করে দিয়েছেন, ওই ব্যাপারটার পর 5 বছর পেরিয়ে গেছে। হীরেমতির সাজ পরানো ঘোড়ার উপর কি বসালে ভালো দেখায় না? এটা তোমরা সবাই জানো, বাংলা ভাষা, আম, বাংলা ভাষা থেকে নেওয়া। এটা কি বসালে? বাঁদর বসালে ভালো দেখায় না। তোমার ধর্মের পথে কেন অপব্যয়, অপচয় নয়, অপব্যয়, তবে তোমার ধর্মের পথে কেন অপব্যয়? পরের প্রশ্ন, ক্রম অনুযায়ী আমাদেরকে সাজিয়ে নিতে হবে। ঠিক আছে, অর্থাৎ আগে পরে আমাদের রিঅ্যারেঞ্জটা করে নিতে হবে। দেখো, বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানায় ওখানে ভিড় করিয়া দাঁড়াইলো। তাহলে বাড়িতে যখন হাতি এলো, তারপরে যত বালক বালিকা সবাই এসে ভিড় করলো। পত্রবাহক ভৃত্য আসিয়া বলিল, হাতি পাওয়া গেল না। অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায় একজন পত্রবাহককে পাঠিয়েছিলেন যে হাতির জন্য, কার কাছে? নরেশচন্দ্রের কাছে, রাজা নরেশচন্দ্রের কাছে। মহারাজ নরেশচন্দ্রের কাছে হাতির জন্য তিনি পাঠিয়েছিলেন একজন পত্রবাহককে। সেই পত্রবাহক এসে খবর দিল যে হাতি পাওয়া গেল না। ঠিক আছে, তাহলে এটা এর আগে, এটা শহর হইতে 2-3 কোষের মধ্যে 2-3 জনের জমিদারের হাতি ছিল। আচ্ছা, এটা যখন পাওয়া গেল না, তখন জয়রাম মুখোপাধ্যায় নিজে হাতি কিনবেন বলে লোক পাঠিয়েছিলেন। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসছিল। তাহলে তোমরা পরিষ্কার করে বুঝতে পারছো, এইটা হয়ে যাবে প্রথম, এটা হয়ে যাবে প্রথম, এটা হয়ে যাবে দ্বিতীয়, এটা হয়ে যাবে তৃতীয়, আর সব শেষে হবে 4 নম্বরটা। তাহলে 2 নম্বরটা 1 হবে প্রথমে, 2 নম্বরটা, তাহলে এই অপশনটা হয়ে যাবে। 2 হবে প্রথমে, 3 হবে তারপর, 4 হবে তারপর, 1 হবে সবার শেষে। বোঝা গেল? পরের প্রশ্নে চলে যাচ্ছে, সত্য মিথ্যাতে। দেখো কি বলেছে, চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? এটা বইতে বলা আছে, তাহলে এটা ঠিক হবে। পালি গদাই লস্করি চাল, এটা তো ভুল, পালি নয়, পালি বলে শব্দ ছিল না। বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা, এটাও সত্য, বাংলাদেশের স্থানে স্থানে নানা রকম ভাষা। কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, এটাও ঠিক। তাহলে আমরা কি কি পেলাম? সত্য, মিথ্যা, সত্য, সত্য। অপশন দেখে নিতে হবে, সত্য মিথ্যা, সত্য মিথ্যা, সত্য মিথ্যা, সত্য সত্য। তাহলে অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর। ঠিক আছে। আচ্ছা, 36 নম্বর প্রশ্ন দেখো, 36 কি বলেছে, কোডরাজ দামার বাড়ির আবহাওয়া হালকা,
আমরা একটু আগেই করেছি হালকা নয়, কি হবে? ভারী। তাহলে প্রথমটা হয়ে গেল মিথ্যা, তাই তো? এখন ঠাকুরের মুখ চাওয়ার সময় নয়, এখন ঠাকুরের মুখ চাওয়ার সময় নয়, এখন ঠাকুরের মুখ চাওয়ার সময়, এটাও মিথ্যা তাহলে। দূর্পদ গজগজ করে আপন মনে, এটা ঠিক। ঠিক আছে? দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিল, এটাও ঠিক। তাহলে মিথ্যা মিথ্যা সত্য সত্য আমরা পাচ্ছি। মিথ্যা মিথ্যা সত্য সত্য, অপশন বি হয়ে যাবে। মিথ্যা মিথ্যা সত্য সত্য, দুটো মিথ্যা পেলাম, তারপর দুটো সত্য পেলাম। আচ্ছা, 37 নম্বরে চলে যাবো এবার আমরা। দেখো 37 নম্বরে একটা স্তম্ভ মেলানো দিয়েছে আমাদের, বুঝতে পারছো? দেখো এখানে একই রকম আমরা আমি একটু আগেই বলছিলাম যে একই রকম প্রশ্ন কিন্তু খুব বেশি নেই, দেখে শুনে কিন্তু প্রশ্ন, বিভিন্ন ধরনের প্রশ্ন এখানে দেওয়া দেওয়া রয়েছে। দুটো সত্য, দুটো সত্য মিথ্যা, দুটো স্তম্ভ মেলানো, এরকম রয়েছে, তাই তো? অতিরিক্ত একই রকম নেই। ল্যাডলেসের প্রবক্তা, এটা তোমরা সবাই জানো, বহুদিন থেকে তোমরা করে আসছো এটা। এটা কি হয়ে যাবে? ল্যাডলেস নম চমস্কি, তাই তো? তাহলে এটা হয়ে যাবে 1। আদর্শ অভিধানে প্রতিটি এন্ট্রি বা শব্দের কটি স্তর থাকে? 3টি স্তর থাকে, এটা হয়ে যাবে 2। বাক্যে সুরের ওঠাপড়াকে সুর তরঙ্গ বলে, এটা হয়ে যাবে 3। সমার্থকতা হলো অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়, এটা তো বুঝতেই পারছো, 4 হয়ে যাবে। তাহলে আমাদের দেখো এক হয়ে যাবে, এক হয়ে যাবে সি। এক সি কোথায় আছে? এক সি এটাতেই আছে, একমাত্র এক সি, আর বাকিগুলোতে নেই। বাকিগুলো তোমরা মিলিয়ে নিতে পারো। 4 নম্বর হয়ে যাবে, 4 নম্বর হয়ে যাবে বি, 4 বি, সব ম্যাচ করছে। তাহলে অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর। 38 নম্বর আমরা চলে যাচ্ছি। 38 নম্বরেও আমাদের স্তম্ভ মেলানো রয়েছে। দেখো মুদ্রণ শিল্পে মৌলিক অবদানের কারণ, মুদ্রণ শিল্পে মৌলিক অবদানের কারণটা কি? কারণ হচ্ছে ইউ অ্যান্ড রায় অ্যান্ড সন্স ভারতবর্ষের শ্রেষ্ঠ ছাপাখানা। মুদ্রণ শিল্প মানেই আমরা ইউ রায় অ্যান্ড সন্স কে পেয়ে থাকি। মুদ্রণ শিল্প ইউ রায় অ্যান্ড সন্স কে? উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, তাই তো? তাহলে এখানে আমরা 1 নম্বর পেয়ে যাচ্ছি। আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনক, আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনক আমরা কাকে বলবো? প্রশান্ত চন্দ্র মহলানবিশ। আমরা এটা এই প্রশ্নটা আগেও করেছি। গোপালচন্দ্র ভট্টাচার্য বাংলার কীটপতঙ্গ গ্রন্থের জন্য রবীন্দ্র স্মৃতি পুরস্কার পান, তাই তো? আর এটা সব ব্যবচ্ছেদ মধুসূদন গুপ্ত, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো এটা স্তম্ভের মধ্যে থাকলেও এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের দেশে প্রথম সব ব্যবচ্ছেদ কে করেন? মধুসূদন গুপ্ত। তাহলে তোমরা পেয়ে যাচ্ছ এক হচ্ছে আমাদের বি, এক বি কোথায় আছে? এক বি, এটা হয়ে যাবে। আচ্ছা 4 নম্বরটা মিলিয়ে নিতে হবে। 4 নম্বর হচ্ছে এ, 4 এ আমাদের মিলে গেছে। তাহলে তাহলে 38 হয়ে গেল। 39 40 আর দুটো রয়েছে। 39 দেখো, নিম্নে প্রদত্ত প্রশ্নটিতে দুটি অংশ রয়েছে। প্রথম অংশটি বিবৃতি এবং দ্বিতীয় অংশটি কারণ। যেটা বিবৃতি কারণ তোমরা করে আসছো এতদিন ধরে। নির্দেশনা অনুসারে সঠিক উত্তরটি সন্ধান করো। কি বলছে? রসো আমার জন্য দাঁড়াও, কারণ আমার জন্য দাঁড়াতে বলছে। কারণটা কি? কারণ সময়টা মোটেই সুবিধার নয়। দুটোই ঠিক। কবি কথক তার জন্য দাঁড়াতে বলছে, কারণ সময়টা সুবিধার নয়। তারা কি করবে? হাতে হাত রেখে দুটো হাত এক করে সমঝে পার হবে, সময়টা ভালো নয়, সুবিধার নয়। তাহলে উভয় উভয়ের সঠিক কারণ। তাহলে এ আর উভয়ই ঠিক এবং উভয়ের সঠিক কারণ, একদম ঠিক। আচ্ছা তারপর লাস্ট প্রশ্ন যেটা আমাদের রয়েছে, কি রয়েছে দেখো, কেস বেস। এই যে এটা আমরা কিন্তু রায়মার্টিনে পেতাম না, কিন্তু এটা আমাদের টেস্ট পেপারে, গত বছরেও টেস্ট পেপার যা বেরিয়েছিল ছিল, এবছরেও রয়েছে, তাই তো? তো আমরা এটা নিয়ে, তোমরা এটা দ্বিতীয় বছর দেবে এই নতুন সেমিস্টার ভিত্তিক ইয়েতে। তো তাতে গত বছরে আমাদের এইরকম প্রশ্ন ছিল এবং উচ্চ মাধ্যমিকেও পড়েছিল লাস্ট প্রশ্নটা এই কেস বেস ভিত্তিক। ঠিক আছে? এগুলো কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে তোমাদের। শহর হইতে 2-3, এটা কিন্তু তোমাকে নিজেকে নিজেকে অনুমান করতে হবে। এই প্রশ্নটা কিন্তু বইতে উত্তরটা থাকবে না। শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। ভালো করে খেয়াল করো। শহর থেকে 2-3 ক্রোশ দূরে 2-3 জন জমিদারের হাতি ছিল। সেই রাতেই তৎস্থানে লোক পাঠাইয়াছিলেন। সেইখানেই লোক পাঠিয়েছিল কে? জয়রাম মুক্তার। যদি কেহ হাতি বিক্রয় করে তবে কিনিবেন। যদি কেউ হাতি বিক্রি করে তাহলে তিনি কিনবেন। তিনি খবর পেয়েছিলেন যে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জনের হাতি আছে, তাদের কাছে তিনি পাঠালেন যে তাহলে তিনি হাতি কিনবেন। এই জয়রাম মুখোপাধ্যায় হস্তি কিনতে চাইলেন যে কারণে, তাহলে এই যে তিনি হাতি কিনবেন বলেন, তো তিনি যে কারণে হাতি কিনতে চাইলেন তার 4টে অপশন দেখো কি কি। প্রবল আত্মমর্যাদা, তার বিরাট আত্মমর্যাদা সম্মান ছিল, তাই। প্রত্যাখ্যানের কষ্ট, তাকে প্রত্যাখ্যান করেছিল কে? নরেশচন্দ্র তাকে প্রত্যাখ্যান করেছিল, তার কষ্ট। দাম্ভিকতার বহিঃপ্রকাশ, অভিমান, তিনি বিরাট অহংকারী, নাকি তার খুব অভিমান তার জন্য। তো প্রত্যেকটাই তোমার মনে হবে হ্যাঁ এটা হবে এটা হবে এটা হবে, কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, সব থেকে যেটা
আসল কারণ বলে মনে হচ্ছে সেটা হচ্ছে কি প্রবল আত্মমর্যাদা। তাকে যখন নরেশচন্দ্র যখন বলল যে, "না গরুর গাড়িতে করে যেতে বলো। বিয়ে বাড়িতে যাবে তার আবার হাতির কি প্রয়োজন?" তখন এই কথাটা শুনে ভৃত্য যখন বলল, "হাতি পাওয়া গেল না।" তখন এই কথা শুনে তিনি প্রবল আত্মমর্যাদায় তার খুব সম্মানে আঘাত লেগেছিল। তাই তিনি হাতি কিনেছিলেন। তাহলে উত্তর হয়ে যাবে কি? প্রবল আত্মমর্যাদা। ঠিক আছে? তাহলে উত্তর হয়ে যাবে প্রবল আত্মমর্যাদা। তো এই ধরনের প্রশ্নগুলো একটু নিজেকে ভেবে-চিন্তে করতে হবে। এরকম একটা প্রশ্ন কিন্তু থাকে। তো আজ এটাই ছিল আমাদের আলোচনা। আমরা ১ নম্বর যে প্রশ্নপত্রটি তোমাদের বাংলা এবিটি টেস্ট পেপারে রয়েছে, সেটির আলোচনা করে ফেললাম। এরপরে আমরা পরপর আলোচনা করে যাব। সঙ্গে থেকো। আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। যত তোমরা কমেন্ট করবে আমরা তত তাড়াতাড়ি তোমাদের বাকি কিন্তু মানে বাকি যে প্রশ্নপত্রগুলো রয়েছে সেগুলো আমরা কিন্তু আলোচনা করে ফেলব। আজ এখানে।